বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি বিজ্ঞান কুইজ। এই অনুষ্ঠানে যারা গতবার অপেক্ষাকৃত ভালো করেছে তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে নতুন কিছু প্রতিযোগী আমাদের সঙ্গে যোগ দিয়েছে। সবার সাথে পরিচিত হওয়া যাক। আমার নাম সাম্য মাহফুজ্জামান সরকার। আমি আনিকা আছার। আমি সাব্বির খান। আমি রাফিউল তাহসিন ইসলাম। আমি প্রজ্ঞা হালদার। আমি অভয় সেন পিয়ান। আমি তারেক বিন নিজাম। আমি মুয়াজ বিন মাহবুব। আমি সিনান সাইফি রহমান। আমি প্রতীতি মৃধা। আমাদের অনুষ্ঠানের 4টি পর্ব, 4 রকমের পর্ব। তো আমাদের প্রথম পর্বটা হলো বিজ্ঞান সবখানে। আমরা 5টা প্রশ্ন করব, প্রত্যেক প্রশ্নে 5 নম্বর করে থাকবে। সে প্রশ্ন উত্তর নম্বর ভাগ করেও দেওয়া যেতে পারে। কোনো কঠিন জিনিস মেটাল হতে পারে, শক্ত জিনিস, যদি ওটাকে বাঁকানো যায়, আমি যদি এটাকে বাঁকাতে পারি তাহলে এটা ভাঙে না। যেটাকে বাঁকানো যায় না সেটা ভেঙে যায়। আমরা যদি কোনো কিছু ভাঙতে চাই, একটা মেটালকে যদি ভাঙতে চাই, যেমন টিনের ঢাকনি, এটাকে আমরা ভাঙতে চাই, তখন আমরা কি করি? আমরা একবার এদিকে মশলাই আর একবার ওদিকে মশলাই, বা একটা তারকেও যদি ভাঙতে চাই, এদিক ওদিক এদিক ওদিক করে করতে করতে একসময় সেটা ভেঙে যায়। এবং দেখি যে যত আমরা মচড়াচ্ছি তত মচড়ানো কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত ভেঙেই যায়। এটা কেন? এটা হচ্ছে সাম্য। মেনলি হচ্ছে যখন বাঁকানো হয় এদিক একবার ওদিক, এটা হচ্ছে স্থিতিস্থাপকতার কারণে হচ্ছে বাঁকানো যায় এবং এক পর্যায়ে ভেঙে যায় হচ্ছে যখন স্থিতিস্থাপক সীমা অতিক্রম কি হয়ে যায়? স্থিতিস্থাপকতার কারণে বা ইলাস্টিসিটির কারণে এটা বাঁকানো যায় এবং ভেঙে যায় যখন এটা ইলাস্টিসিটি। সেটা কেন হয়, পরে কেন ভেঙে যায়? ইলাস্টিসিটি বললে তো মানে ইলাস্টিসিটি একটা সাধারণ কথা, আমি এটার এক্সাক্ট মেকানিজমটা জানতে চাচ্ছি। আমি আবার দিচ্ছি আনিকা। এখানে হলো আপনি যদি একটা কোনো কিছুকে লাইক তার মানে যে ভার থাকে অসহভার, তার অসহভারের ইয়েকে তাকে যদি বেশি লাইক মোছাতে থাকি, তাহলে মোছাতে থাকলে এটার একটা প্রথম কথা হলো যে যেটা বাঁকে সেটা ভাঙে না কেন? সেটার মধ্যে একটা স্থিতিস্থাপকতা থাকে। আমি আবার সুযোগ দেব। মাছ যেটা বাকি ওটা হচ্ছে ফ্লেক্সিবল, আর যেটা ভাঙে সেটা হচ্ছে হার্ড। এটা এখানে টাফনেসের ব্যাপারটা আসছে। ফ্লেক্সিবিলিটি আসে কি করে? ফ্লেক্সিবিলিটিটা আসে হচ্ছে যখন আপনার অ্যাটমিক যে অ্যারেঞ্জমেন্টটা থাকে ওরা প্যারালালি থাকে, সিরিজে না থাকে। যখন ওরা সিরিজে থাকে তখন ওরা হচ্ছে একেবারে স্ট্রং, রিজিড হয়। সো একটা লাইক জোরে একটা লাইক হিট খেলে ওরা হচ্ছে লাইক মানে একটা ঘাত বল খেলে ওরা হচ্ছে একেবারে ভেঙে যায়। কিন্তু যখন তারা ফ্লেক্সিবল হয় মানে প্যারালালি থাকে, তখন যখন ঘাত বল খায় কয়েকটা বন্ড ভাঙে, কিন্তু যেহেতু প্যারালালি আছে সবগুলো আর ভাঙে না, তখন একটু ড্যামেজ হলেও পুরোটা ড্যামেজ হয় না। এই জন্যই সো যখন আমি মুয়াজকে কিছু নম্বর দেব, কিন্তু এটা এখনো দূরে রয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, আমি আবার দেওয়ার চেষ্টা করি যদি বেটার কিছু পাই। মুয়াজকে আমরা এখানে 3 নম্বর দেব, কাছাকাছি এসছে। এটা প্যারালাল, এটা ঠিক। প্যারালালি একটার উপর একটা গড়িয়ে যেতে পারে, গড়িয়ে যেতে পারে। যদি গড়িয়ে যেতে পারে, তো গড়িয়ে কেন যাবে? সেটা তখনই যাবে এই যে তার মধ্যে যদি একটা মিসম্যাচ থাকে, যেটাকে বলা হয় বিচ্যুতি, এটা ডিসলোকেশন বলে, যে একটা বিচ্যুতি যদি থাকে, যদি পিওরলি থাকে, একদম পারফেক্ট হয়, এটা কিন্তু গড়াবে না, এটা বাঁকাও যাবে না, কিছু করা যাবে না, এটা ভাঙবে। মানে এনাফ ইয়ে দিলে এটা বন্ডগুলোকে বিচ্ছিন্ন করে এটা ভেঙে ফেলতে পারবো, কিন্তু বাঁকাতে পারবো না। কিন্তু যদি বিচ্যুতি থাকে, মানে ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টগুলো হয় কি একটার উপর একটা গড়ায়, গড়াইয়ে এটা বাঁকানোর সুযোগ করে দেয়। যখন এদিক করছি তখন এদিকের ডিফেক্টগুলো এদিকে যাচ্ছে, আবার যখন ওদিক করছি ওদিকের ডিফেক্টগুলো এদিকে যাচ্ছে। তো এখন বিভিন্ন দিকের ডিফেক্ট এসে জাম হয়ে যায়, জট পাকায় যায়। আমাদের ট্রাফিক যখন এদিক থেকেও আসে এদিক থেকেও আসে, কোনোটাই আর যেতে পারে না, ফ্লো করতে পারে না, তো জট খেয়ে যায়, জাম হয়ে যায়। জাম হয়ে গেলে কি হয়? আস্তে আস্তে জাম হতে থাকবে, তখন এটা শক্ত হতে থাকবে। বেশি জাম হয়ে গেলে এটা আর গড়াবে না, তার মানে এটা আর বাঁকবে না, তখন ওই আগের মতো অবস্থা হবে, ভঙ্গুর জিনিসের মতো হয়ে যাবে। এই ডিসলোকেশনের কারণে এটা হয় এবং জাম খাওয়ার কারণে এটা হয়। তো এটার জন্য আমরা 3 মার্ক মাস্কে দিয়েছি, জাস্ট সে প্যারালাল সিচুয়েশনটাকে বলার জন্য, নমনীয়তাটা কীভাবে আসে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। যারা ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, বা এই ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে, সে দেখে, সে যা পছন্দ করে, যে পছন্দ করে মানে সে যেটা দেখে, আজকে দেখেছি, কালকে দেখেছি, সেটাই আমার জন্য এসে আবার হাজির হয়।
এবং সেটার মতো, শুধু সেটা না, সেটার মতো আরও জিনিস এসে হাজির। দুটা প্রশ্ন, এটা কিভাবে হয় এবং কেন হয়? স্যার এটা মূলত হয় হচ্ছে একটা অ্যালগোরিদম, যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মূলত এই তিনটা হচ্ছে আমাদের ফার্স্টে আপনি যখন একটা ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার অ্যাকাউন্টে জেনারেলি ওই আপনি মনে করেন বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ যা দেখছে সেই কন্টেন্ট আসবে, কিন্তু আপনি যখন নিজের মতো ভিডিও সার্চ করে দেখতে থাকবেন তখন সেখানে একটা অ্যালগোরিদম আছে অ্যান্ড একটা প্রিমিটিভ মেশিন লার্নিং এআই আছে। সো আপনি যখন ভিডিওগুলো দেখবেন আপনার সেই অ্যাকাউন্টের একটা পার্সোনাল ডেটাবেস আছে, ওখানে আপনার দেখা কন্টেন্টগুলো থাকবে এবং এই কন্টেন্টগুলো একটা ক্যাটাগরি থাকে, যেমন কমেডি, তারপর হচ্ছে ডকুমেন্টারি, এরকম। সো আপনি যখন অনেকগুলো ভিডিও দেখে ফেলবেন, এটা কমেডি ডকুমেন্টারি ব্যাপারটা না মানে এটা একেবারে আমার যেটা টেস্ট, আমার টেস্টটাই বুঝে ফেলেছে। ক্যাটাগরি বুঝে ফেলে যে আপনি কোন কোন ক্যাটাগরি কন্টেন্ট দেখছেন। সো ওই কন্টেন্টগুলো দেখে ওই অ্যালগোরিদম সে একই ক্যাটাগরির কন্টেন্ট আপনার জন্য একটা ফর ইউ পেজ থাকবে, ফর ইউ পেজে দিতে থাকে যেন ওই একই রকমের ভিডিও আপনার সামনে আসতে থাকে বারবার। এটা কেন করে, উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্যটা হয় হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য। যদি আপনার পছন্দের ভিডিও আসে আপনি ওটা না দেখে আর বের হতে চাবেন না, বের হতে চাবেন না অ্যাপ থেকে, এই জন্যই। চমৎকার উত্তর। তবে একটা জিনিস কি, এটা ক্যাটাগরি একটা পর্যায় পর্যন্ত ক্যাটাগরি করা যায়, কিন্তু একেবারেই আমার মনের মানুষ, মনের জিনিস, মনের যে এটা ক্যাটাগরি হয় না। এটা তাকে এআই অ্যাপ্লাই করে বুঝতে হয় সূক্ষ্মভাবে কমন জিনিসটা কি। হয়তো আমি এক ধরনের সিনেমা দেখছি, তার মধ্যে কমন জিনিসটা কি, কমন জিনিসটা সবসময় চট করে বলতে পারবো না। হয়তো একটা নায়কেই আমার জন্য, আমি তারটা দেখি অথবা তার থিমটা দেখি, কার জন্য যে কোনটা কমন এটা কিন্তু ও বুঝে ফেলে। ও কিন্তু আমি কতক্ষণ আছি, কতক্ষণ ধরে দেখছি, পুরা দেখছি না আধা দেখছি, আমি লাইক দিয়েছি কি লাইক দিই নাই, অনেক কিছু সে মেজার করতে পারে। এখানে আমরা মুয়াজকে পুরো নম্বরই দেবো এটার জন্য, মূল কথাটা বলতে পেরেছি বলে। পরের প্রশ্নে চলে যাই। আমরা জানি যে চাঁদের একটা দিকেই আমরা দেখি, সেটাকে বলি আলোর দিক, আর একটা দিক আমরা কখনোই দেখি না, সেটাকে বলি আমরা অন্ধকার দিক। আসলে কথাটা ঠিক না, চাঁদের সব জায়গায় আলো যায়, সব জায়গায়। তাহলে আমরা এটা বলি কেন এবং সেই পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে? অন্ধকার বলি কারণ আমরা চাঁদের যেহেতু এক পাশটাই দেখতে পারি, সূর্যের আলোটা রিফ্লেক্ট করে আমাদের কাছে আসে, কিন্তু অপর পাশে যে পৃষ্ঠটা আছে, চাঁদ যখন সূর্যকে আমাদের পৃথিবীকে আবর্তন করে ঘুরে, তখন সে এইভাবে 360 ডিগ্রি ঘুরতে থাকে। তো যখন সে সূর্য আর পৃথিবীর মাঝে অবস্থান করে তখন দেখা যায় যে আমরা যেটাকে অন্ধকার সাইড বলি সেটিতেও সূর্যের আলো পড়ছে, কিন্তু সেই সাইডটা আমরা কখনো দেখতেই পারি না, কারণ চাঁদ হলো আমাদের পৃথিবীর সাথে টাইটালি লকড, অর্থাৎ চাঁদ নিজ অক্ষে ঘূর্ণনত নয়। গ্র্যাভিটির কারণে চাঁদ আর কি নিজ অক্ষে ঘুরতে পারে না এবং পৃথিবীকে একমুখ করে ফেস করে থাকে। নিজ অক্ষে ঘুরে টাইডালি লকড, কিন্তু ঘোরে, তারপরও লকড। অভয় ঠিকই বলেছে, আমি অভয়কে পুরো নম্বরেই দেবো। টাইডালি লক কথাটার মধ্যেই সব কথা আছে। এটা একবার এভাবে ঘুরে আসার মধ্যে সে কিন্তু নিজেও একবার ঘুরে যায়। ফলে হচ্ছে কি, আসলে আমার কাছে মানে পৃথিবীর প্রত্যেক জায়গায় মনে হবে যে একদিকেই আছে। এবং সেটা কেন হলো? সেটা হলো অতীতের কথা। যখন চাঁদ সৃষ্টি হয়েছে তখন পৃথিবীর টানে ওটা ফুলে উঠছে, এবং ফুলে ওঠাতে একটা ব্রেকের কাজ করেছে। এটা তার গতি কমায়, তার স্পিন করার গতিটা কমাতে 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 যখন টাইডালি লকড হয়েছে সেই পর্যন্ত এনে দিয়েছে। কাজে ওই অবস্থায় আমরা সবসময় একটা সাইডে দেখি। আমরা তো একজন না, আমি এখানে আছি, আরেকজন আরেক জায়গায় আছে, কিন্তু প্রত্যেকের জন্য ওটাই সামনে, এটাই হলো কথা। অবয় 5 নম্বর পাবে এটার জন্য। আমাদের পরের প্রশ্ন, শীতের দেশে এখন যা হচ্ছে, বরফ জমে, স্নোফল হয় রাস্তায় প্রচুর, যখন স্নো স্টর্ম হয় অনেক বরফ জমে যায়, তখন মানুষ বেরোতে পারে না, গাড়ি চালাতে পারে না, বরফ সরাতে হয়। আরও একটা কাজ করে তারা সরাবার আগে লবণ দিয়ে দেয়। এই লবণটা কেন দেওয়া হয়? বরফের সাথে শীতের দেশে হচ্ছে লবণ দেওয়া হয় মূলত মেল্টিং পয়েন্টটা কমানোর জন্য। তো আমরা জানি যে বরফ মূলত ফ্রোজেন ওয়াটার, কিন্তু এটার সাথে যখন আমরা একটা ইম্পিউরিটি অ্যাড করব তখন হচ্ছে এটা মেল্টিং পয়েন্ট কমে যাবে। সো যখন মেল্টিং পয়েন্ট কম হবে তখন হচ্ছে বরফটা আমাকে ম্যানুয়ালি সরানো না করে নিজেই বরফটা হয়তো গলে যাবে রাস্তা থেকে, তখন আমার নিজে সরানোর চেষ্টা করতে হচ্ছে। এটা একটা জিনিস। আর মানে কেন লবণ অ্যাড না, লবণ অ্যাড করার আর কোনো কারণে মেল্টিং পয়েন্ট হলে ঠিকই সে পানি হয়ে যাবে, বরফ কমে যাবে, পানি হয়ে যাবে, নতুন বরফ আসতে পারবে না, কারণ অত নিচে টেম্পারেচার এখনও নামেনি, নতুন বরফ আসতে পারবে না। আর কোনো মেজর জিনিসটা বলা হয়ে গেছে। আমি লবণের উপর হয়তো আর কোনো বরফ সৃষ্টি হতে পারে না, এটা কি? না, আর কোনো বরফ হবে না তো, কারণ এই টেম্পারেচারে বরফ আরও অনেক নিচে নামতে হবে বরফ হওয়ার জন্য। এটা
কিন্তু আর কোনো কারণ আছে লবণ দেওয়ার? এটা যদি কেউ বলতে পারে এডিশনাল কোনো কারণ। ঠিক আছে, আমি সেনানকে পুরো নম্বরই দেব। আসলে এডিশনাল কারণ আছে, এটা একটা গ্রিটের কাজ করে, চাকাকে একটু বাধা দেয়, নইলে যে স্লিপ করে, তো স্লিপিংটা কমায়, তার তো একটা মেকানিক্যাল প্রপার্টি আছে লবণের, তো সেটা একটা। আরেকটা হলো সবচেয়ে ডেঞ্জারাস, যেটা রাস্তার সঙ্গে যে পানিটা থাকে এটা জমে যায়, একদম লেগে যায়। এখন ফ্রিজিং মিক্সচার দিয়ে যদি সেটাকে গলানো যায়, তখন কিন্তু সংগ্রহ করাটা টেনে যে একটা নেবে, নইলে কিন্তু একবার ছুরির মতো চেঁচে আনতে হতো, সেটা আর হবে না লবণটা দিলে। এগুলো কিছু কিছু অ্যাডিশনাল পয়েন্ট, কিন্তু সেনানের মূল কথাটা ঠিকই আছে। এটা ফ্রিজিং মিক্সচার বলে। ফ্রিজিং মিক্সচার লবণ দিলে আমরা নিজেরা করে দেখতে পারি, বরফের মধ্যে লবণ দিলে সাংঘাতিক ঠান্ডা হয়ে যায়। এই যে কুলফি বরফ বানায়, কুলফি আইসক্রিম, তারা কিন্তু লবণ দিয়ে এটাকে জমায় ফেলে বেশ ইয়ে করে। তো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। আমাদের দু রকমের গাড়ি এখন আসছে। একটা হলো আমাদের নর্মাল পুরনো গাড়ি, পেট্রোলের ইঞ্জিন দিয়ে চলে, আরেকটা হলো ইলেকট্রিক কার আসছে, আরও আসবে। এখন দুটার মধ্যে একটা ডিফারেন্স হলো, ইলেকট্রিক কার যখন আমরা স্পিড দিতে চাই সঙ্গে সঙ্গে স্পিড নিয়ে নেয়, কিন্তু ইয়েতে নর্মাল কারে যখন আমরা স্পিডটা বাড়াতে চাই তখন সময় লাগে, মানে অ্যাক্সেলারেট করতে হয় অনেকক্ষণ। এটা কেন? ঠিক আছে মুয়াজ। ইলেকট্রিক কার ইলেকট্রিসিটিতে চলে। আমরা জানি ইলেকট্রিসিটিতে যখন আপনি অ্যাক্সেলারেটরে চাপ দেন তখন আপনার জাস্ট ভোল্টেজটা ইনস্ট্যান্টলি বেড়ে যায়, আর ইলেকট্রিসিটি ভোল্টেজ ইনস্ট্যান্টলি বাড়া অনেক তাড়াতাড়ি হয়, এই জন্য লাইক অ্যাক্সেলারেশনটা তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু ট্রেডিশনাল কার হচ্ছে পেট্রোলিয়ামে চলেন, সেখানে হচ্ছে মেইন আপনার এনার্জির উৎস হচ্ছে হিট। এখন এই হিটটা আপনার বাড়ে হচ্ছে ধীরে ধীরে, তাই যখন আপনি অ্যাক্সেলারেটরে পুশ করেন তখন শুধু তাই না, তেল বেশি যাবে, তেল বেশি যাবে পূর্বে, তারপরে এটা হ্যাঁ, মানে অনেক প্রসেস আছে, কিন্তু ইলেকট্রিক কার এটা ইনস্ট্যান্টলি হয়, যে ভোল্টেজটা, মোটরের টর্কটা, মোচরটা খেয়ে যায়, ভোল্ট বেড়ে যায়, টর্ক বাড়ে এবং অ্যাক্সেলারেশন বৃদ্ধি পায়। উত্তর সঠিক। মুয়াজ এটার জন্য নম্বর পাবে। এটা কিন্তু ড্রাইভারকে জানতে হবে। মুয়াজ এটার জন্য 5 নম্বর পাবে। তা আমরা এই পর্বের শেষে চলে যাই। এই পর্বের পরে হলো ইতিহাসের পর্ব, যেটা ইতিহাসের বাঁকে, বিজ্ঞান ইতিহাস নিয়ে। আমাদের পরের পর্ব হলো ইতিহাসের পর্ব, বিজ্ঞান ইতিহাসের বাঁকে। বিজ্ঞান ইতিহাসের কোনো ব্যক্তি, কোনো আবিষ্কার, কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা, এগুলো আমরা আনবো, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, পুরো স্টোরিটা বলতে হবে। আমরা একজন মানুষের কথা বলবো, যিনি 18 শতকের একেবারে প্রথম দিকের মানুষ, ইংল্যান্ডের মানুষ। উনি লেখাপড়া করেননি, তেমন করেছেন একেবারে প্রাথমিক লেখাপড়া, তারপরে দারিদ্র্যের কারণে ওনাকে চাকরি করতে হয়েছে। চাকরিটা কোথায়? চাকরিটা বুক বাইন্ডার হিসাবে। বুক বাইন্ডার হিসাবে বই বাইন্ডিং করতেন। সেই বই বাইন্ডিং করতে 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 ওনার একটা অভ্যাস হয়েছিল, সেই বইগুলো পড়া, লুকায় লুকায় সেই বইগুলো পড়া। যখন তার বস তাকে দেখছে না, তখন সে বইগুলো পড়তো। একটা বই উনি পড়েছিলেন, নাম হলো ইলেকট্রিসিটি। পুরো দুনিয়া চেঞ্জ করে ফেলেছেন এই বইটা পড়ার ফলে। উনি, রফিউল বলবে। তিনি যে বইটা পড়েছেন হচ্ছে হামফ্রে ডেভি লিখেছে, আর তিনি হচ্ছেন, উনি হামফ্রে ডেভিড না, কিন্তু ওনার সাথে মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, মাইকেল ফ্যারাডে, রাইট। শুধু নাম বললে হবে না, উনি কি করেছিলেন যে দুনিয়া পাল্টে গেল? তিনি ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করার উপায় তৈরি করেছিলেন। যে আমরা এটা আবার দিই, মাইকেল ফ্যারাডে কি কি কাজ করেছে, এবং মাইকেল ফ্যারাডে বলতে পেরেছে, এবং ওই দপ্তরিটা ছিল মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে হচ্ছে ক্যাপাসিটর আবিষ্কার করেছে। তার উপর হচ্ছে সে যে আপনার তড়িৎ বিশ্লেষণের যে বিভিন্ন সূত্র আছে, 3টা সূত্র, ফ্যারাডের যে 3 লস বলা হয়, ওগুলো তিনি দিয়েছেন। তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে আপনি যখন একটা ইলেকট্রোলাইট সলিউশনে, ওই ইলেকট্রোলাইট সলিউশনে মেটালটা দিবেন, তখন মেটাল থেকে আপনার ইলেকট্রোলাইট সলিউশন, মেটাল রড, গট ইট। কিন্তু তার চেয়েও জরুরি কাজটা কি করেছিলেন উনি? তার চেয়ে জরুরি কাজ হচ্ছে ওনার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে। না, ক্যাপাসিটর নয়। আমি এটা অন্যকে সুযোগ দেব। সবচেয়ে জরুরি কাজ উনি কি করেছেন? ম্যাগনেটিজম ব্যবহার করে কি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন, বা ইলেকট্রিসিটি উৎপাদন করা, মানে ইলেকট্রিসিটি উৎপাদন, জেনারেটর। জি, জেনারেটরটা উনি প্রথম আবিষ্কার করেছেন, যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলে বিদ্যুৎ তৈরি হয়।
এবং তার উল্টাটাও আবিষ্কার করেছিলেন যে বিদ্যুৎ চেঞ্জ করলে ওটা ঘুরে, ম্যাগনেট ঘুরে, মানে মোটর অ্যান্ড জেনারেটর দুইটা প্রিন্সিপালেই উনি করেছিলেন। তো আমরা নম্বরটা নিয়ে যাব। প্রথম মাইকেল ফ্যারাডে যে বলেছেন তাকে 2 আর সিনানকে 3। আমরা এর পরের ইয়েতে চলে যাই। যারা প্রকৃতিবিদ তারা মনে করতেন যে এই যে আমরা দেখি শিলা স্তর ভাঙ্গা ভাঙ্গা, নিচের শিলা উপরে উঠে আসছে, উপরের শিলা নিচে চলে গেছে, অনেক জায়গায় দেখা যায় ফাটল হয়ে গেছে। তো তখন তারা এটার থেকেই তারা ভেবেছে যে বিশ্বটা কতগুলো অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে এগুলো হয়েছে, ভূমিকম্প ইত্যাদিতে ভেঙে টেঙে গেছে। কিন্তু সেই জন্য তারা আরও একটা জিনিস মনে করত, পৃথিবীর বয়স বেশি না, এই যে এত কিছু হয়েছে এটা অ্যাক্সিডেন্টে হয়ে গেছে, এটাকে বলে ক্যাটাস্ট্রফিতে হয়েছে। কিন্তু আরেকজন মানুষ 1850 সালের দিকে অন্য কথা বলেছেন যে পৃথিবীর বয়স এত কম না, এটা লম্বা বয়স, এবং এই পরিবর্তনগুলো ওভাবে হয়নি, অন্যভাবে হয়েছে। উনি কে এবং উনি কি বলেছেন পরিবর্তনের ব্যাপারে? যে অ্যাক্সিডেন্টে হয়নি, অন্যভাবে হয়েছে। এটা কি ওয়াগনার এবং তার কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কথা বলা হচ্ছে? এটা ওয়াগনার না, আমি অন্য কাউকে সুযোগ দেব। ওইটাকে বলতো ক্যাটাস্ট্রফিজম, যে ক্যাটাস্ট্রফির মাধ্যমে পৃথিবীটা এসছে, কাজে অল্প দিনের মধ্যেই এগুলো হয়ে গেছে। ইনি সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। আমি ওনার নামটাও বলে দিই, চার্লস লায়াল। উনি কী বলেছিলেন? চার্লস লায়াল, এটা উনি 19th সেঞ্চুরি 18 শতকের মানুষ, বড় একজন প্রকৃতিবিদ, জিওলজিস্ট ছিলেন, ভূতত্ত্ববিদ। আমার মনে হয় কেউ উত্তর দেবে না এটা। উনি ঠিক উল্টা কথা বলেছেন। উনি বলছেন যে বড় বড় ধাক্কায় বড় বড় অ্যাক্সিডেন্টে হয় না, এটা প্রতিদিন হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। ইরোশনে, নদীর স্রোতে, বাতাসের স্রোতে ক্ষয় হয়ে হয়ে পুরা পাহাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এটাকে উনি বলছে ইউনিফর্মেটেরিয়ানিজম, তার মানে ইউনিফর্মলি প্রতিদিনের ধীরে ধীরে বিবর্তিত হচ্ছে। এই বিবর্তন তত্ত্বের উপর ওনার একটা বিরাট প্রভাব আছে। ডারউইনের সমসাময়িক উনি বিবর্তন তত্ত্বের, কারণ উনি বলছেন ধীরে 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 চোখের সামনে আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে, পরিবর্তনগুলো হচ্ছে। আরেকটা জিনিস তখনই বোঝা গেছে পৃথিবীর বয়স অনেক, 4.5 বিলিয়ন ইয়ার্স। এটা প্রথম বোঝা গেল যখন এটা ধীরে 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 এটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। বায়ুশক্তির ব্যবহার এখন নর্মালি হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। অরিজিনালি এটা অনেক পুরনো একটা প্রযুক্তি এবং এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য হয়নি। তার ইতিহাসটা মজ। বায়োশক্তি প্রথমে ইউজ করা হতো আপনার যে সেল বোটগুলো আছে, সেল বোটগুলো দিয়ে যাতায়াত করার জন্য বায়োশক্তি ফার্স্টলি এই কাজে ব্যবহার করা হতো। তারপর আস্তে আস্তে সেটা আমরা ইভলভ করে আমরা দেখেছি যে বায়োর মাধ্যমে আমরা টারবাইন ঘোরাতে পারি। ওখান থেকে টারবাইন ঘোরানোর মাধ্যমে তখন বায়ো প্রপারলি ইউজ করা হয় না, আমরা টারবাইন ঘোরানোর মাধ্যমে অন্যান্য জিনিস করেছি, যেমন স্টিম রাইজের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে নিউক্লিয়ার এনার্জি, এবং আস্তে আস্তে সেটা ইভলভ হয়ে অন্য জায়গায় চলে যায়। আমি ইতিহাসে যেতে চাচ্ছিলাম। অতীতে, সুদূর অতীতে উইন্ড টারবাইন বলি, বাংলায় বায়ু কল বলি, সেটা কোথায় ছিল, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটা জানতে চেয়েছি। বায়ু কলের পুরনো কোনো ছবি যদি মনে পড়ে, এখনও অনেক জায়গায় আছে, যদিও খুব একটা ব্যবহার হয় না। আমার মনে হয় কেউ উত্তর দিতে রাজি না। বায়ু কল যেটাকে বলি সেটা অনেক হাজার বছরের পুরনো, 3000, অ্যাটলিস্ট 3000 বছর। এটা ভূমধ্যসাগরের আশেপাশে যেখানে বাতাস অনেক বেশি আছে, তারা এটা ব্যবহার করতো। তখনকার দণ্ডটা খাড়া দণ্ডে পাল লাগাই দিত। পাল লাগালে এটা ঘুরতে থাকতো। এই ঘোড়া থেকে ওরা গম পিষত এবং পরে এটা দিয়ে পাম্পও করেছে, পানি সেচ করেছে, পানি তোলার কাজে। তো ওই কাজ, এই দুটাই মেইন কাজ ছিল বহুকাল। কিন্তু পরবর্তী সময়ে ইউরোপে এটা হরাইজন্টাল হয়েছে। তার মানে আমাদের যে ফুরফুরি আছে, এই যে মেলার মধ্যে যে ফুরফুরি পাওয়া যায়, ঠিক সেটা যেরকম এদিকে ঘুরে, ঠিক সেভাবে এটা ঘুরছে। তাও পাল লাগানো, ক্যানভাসের পাল, কাপড়ের পাল, এটা ধরে এটা ঘুরলে তখন গিয়ার লাগিয়ে একটা জাতা ঘুরতো, জাতা দিয়ে গম পেশা হতো। তার জন্য একটা ঘর থাকতো পিছনে, যে জাতা ঘর, সেখানে গম পেশা হতো। অনেক সময় পাম্প চালাবার জন্য। এটাকে একটা আর্টে পরিণত করলো আরও পরে 17 শতকে নেদারল্যান্ডসে খুব নিচু জায়গা,
সবসময় পানিটাকে তুলতে হচ্ছে। তো এটা তুলবে কি করে? মানুষে তো পারবে না। তো বায়ুকল লাগাই দিল চারিদিকে। এখনও নেদারল্যান্ডসকে বায়ুকলের দেশ বলে, এখনও চারিদিকে অনেক বায়ুকল আছে, মেনলি পানি সেচ, তারপর গম পেশার কাজও তারা একসময় করেছে এটাতে। কিন্তু এখন তো আর বায়ুকল দিয়ে আর পানি সেচ করে না, গমও পেশে না, কিন্তু এটা একটা ঐতিহ্য হিসাবে আছে। বর্তমানে এটা বিদ্যুৎ তৈরি করে অন্যভাবে, এটা ঠিক ওই আগে ওটা না। তো আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। নিউটন গ্র্যাভিটেশন থিওরি যখন আবিষ্কার করলেন, তখনই উনি তার লতে একটা কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে জি হিসাবে, বিগ জি, তার মানও উনি বের করে দিয়েছেন। উনি বের করেছে অ্যাস্ট্রোনমিক্যালি, পৃথিবীর টান, চাঁদের উপর পৃথিবীর টান উনি বের করেছেন। সে টান থেকে ফর্মুলাতে দিয়ে জি এর বানটা উনি বের করেছেন। কিন্তু আরেক ভদ্রলোক বহুদিন পরে নিউটনের, মানে 17 শতকে, উনি একটা এক্সপেরিমেন্ট করে উনি বলছেন যে অ্যাস্ট্রোনমির দরকার নেই, চাঁদ সূর্যের দরকার নেই, আমি ল্যাবরেটরির ভিতরেই একটা বল আর একটা বলকে কীভাবে টানে, এইটা করে মাধ্যাকর্ষণে যে টানে, এটা উনি বলের মধ্যে দেখালেন এবং সেখান থেকে গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ভ্যালু বের করলেন। উনি কে এবং উনি কীভাবে করলেন এটা মনে হয় এটা কারো জানা নেই। এটা ওনার নাম হলো হেনরি ক্যাভেন্ডিশ। ক্যামব্রিজের সবচেয়ে নাম করা কলেজের নাম হলো ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি, মানে সবচেয়ে নাম করা ল্যাবরেটরির নাম হলো ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি। খুব বড় মাপের একজন ইয়ে ছিলেন। উনি যেটা করেছেন, বড় লোহার বল নিয়ে আর একটা ছোট লোহার বল নিয়ে, ছোট লোহার বলটা ডাম্বেলের মতো করে দুইটা ঝুলিয়ে দিয়েছেন অনেক উঁচু ছাদ থেকে। বড় লোহার বল যখন খুব কাছে নিয়েছেন তখন একটু আকর্ষণ হয়েছে, একটু তো আমি চোখে দেখবো না, কিন্তু চোখে না দেখলেও তারটা একটু ঘুরে যায়, ওই যে আকর্ষণের কারণে ওই তারটা ঘুরে যায়। তারের মধ্যে একটা আয়না লাগিয়ে দিয়েছেন, সে আয়নার উপর দূরের থেকে আলো ফেলেছেন, তারটা যে সামান্য ঘুরে, আলো কিন্তু অনেকখানি ঘুরে, সেটা একটা স্কেলের উপর ফেলেছেন, বলকে টানছে এবং সেখান থেকে উনি জি এর ভ্যালু বের করেছেন। এটার জন্য নম্বর দেওয়া গেল না। আমরা চলে যাই শেষ প্রশ্নে, ইতিহাসে। কতগুলো প্রযুক্তি আছে স্বল্পস্থায়ী, সেরকম একটা আধুনিক প্রযুক্তি কিছুটা স্বল্পস্থায়ী, এটা আর দেখি না আমরা। এটা 1950-এর দশকে আবিষ্কৃত হয়েছে, 1960-এর দশকে খুব পপুলার হয়েছে, 70-এর দশকে এসে ওটা হাওয়া, ওটা আর নাই। এটার নাম হলো হোভারক্রাফট। এটা কি জিনিস? হোভারক্রাফট এটা একটা যানবাহন যেটা মাটির উপর দিয়েও চলতো এবং পানির উপর দিয়েও চলতো। এটা একটা যানবাহন, একই সঙ্গে দুটার উপর দিয়ে চলতো, বেশি উপরে না, অল্প উপর দিয়ে চলতো। এটার ইতিহাসটা একটু বলতে হবে, কি জিনিস বুঝিয়ে দিতে হবে। বাসের মতো, গাড়ির মতো পপুলার না, ট্রেনের মতো পপুলার না, কিন্তু এটারও বেশ জনপ্রিয়তা ছিল। এটা ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছে। প্রপেলার দিয়ে একটা কুশন, বাতাসের একটা কুশন সৃষ্টি করা হতো, তার মধ্যে যানবাহনটা ভাসত বাতাসের অল্প, হয়তো কয়েক ফিট উপরে, জমির কয়েক ফুট, 10 ফুট উপরে, তলায় কিন্তু বাতাসের একটা বালিশের মতো বাতাসের কুশন বাতাসের উপর ভাসত। তারপর এটা সামনের দিকে চলতো, পানির উপর দিয়ে যেরকম চলতে পারতো, বাতাসের কুশন তো আছে, আবার মাটির উপর দিয়ে চলতে পারতো। এটা এসে আবার মাটিতে গিয়ে বসতো। এটাকে সেই সময় বলা হতো আলাদিনের কার্পেটের মতো। তা আলাদিনের কার্পেট যেরকম আরব্য উপন্যাসে দেখা যেত, একটা কার্পেট চলে যাচ্ছে, এরকম একটা হোভারক্রাফট চলে যাচ্ছে চারদিকে। কাউকে নম্বর দেওয়া গেল না, এই ইতিহাস জানা নেই বলে। আমরা ভবিষ্যতের দিকে চলে যাই এবার, যেটা হলো 2026 থেকে 36, আগামী 10 বছর কী হবে। আগামী 10 বছরে আমরা দুটা প্রশ্ন করব, দুটা সিনারিও দেখাবো, দৃশ্যপট। সেখানে আজকের অবস্থার থেকে কল্পনা করতে হবে যে সামনে কি হবে। প্রত্যেকটাতে 10 নম্বর করে দুটা প্রশ্ন হবে। প্রথম যে ইস্যুটা আমরা নিতে চাই, আগামী দিনের সাংবাদিকতা, জার্নালিজম। তারেক, এখন আমরা হচ্ছে মানুষ দিয়ে আর কি সাংবাদিকতা চালাই। যেমন হচ্ছে একটা নিউজ বলতে গেলে এটা হচ্ছে আমরা মানুষ দিয়ে বলি, মানুষ হয়তো বা অনেক সময় ভুল কথা বলে, যেমন হচ্ছে তারা ভাষায় অনেক সময় সমস্যা থাকতে পারে বা হচ্ছে অনেক সমস্যা থাকতে পারে, এটা আমরা এআই দিয়ে করতে পারি। যেমন এআই দিয়ে কেন করব? এই দিয়ে করলে ভুলটা একটু কম হবে। ভুলটা কম হবে, তারাই তো যত ফেক নিউজ সৃষ্টি করে।
হ্যাঁ, ওরা আর কি এটা বিশ্লেষণ করতে পারবে ভালোভাবে, নিউজটা আসলে কীরকম হয়েছে সব দিক দিয়ে বিশ্লেষণ করে এটা আর কি ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে। ওই ব্যাখ্যার কারণে আর কি আমরা সলিড নিউজটা পেতে পারি। অ্যাকচুয়াল কাজটা কিভাবে হবে? এটা হচ্ছে যে মানে নিউজটাও অনেক জায়গায় হতে পারে, যেমন একটা সেন্টারে যদি আমরা নিউজটা জানতে চাই, ওই সেন্টারে কিছু আর কি এআই বা কিছু রিলেটেড থাকবে, কি বিশ্লেষণ করে দেখবে যে আসলে কাহিনীটা মূলত কি হয়েছে। মানুষের চেয়ে ভালো করতে হবে, নইলে আমি করবো কেন এটা? হ্যাঁ, যেমন একটা ক্যামেরা যদি সেট করে থাকে কোনো জায়গায়, তো এই জায়গায় একটা কাহিনী ঘটলে বা কিছু একটা হলে আমরা ওটা এআই ভালোভাবে অবজার্ভ করতে পারবে যে আসলে কাহিনীটা কি হয়েছে, কে এটার জন্য প্রকৃত অপরাধী বা কে প্রকৃত দোষী। ঠিক আছে, আমরা এটা অন্য কেউ বলতে দেবো, তারা কিছুটা বলেছে, খুব ডিটেলস দেয়নি, আমরা ডিটেলস চাই। এআই হলো এখন দেখা যাচ্ছে যে সাংবাদিকতা ইউজ করা হচ্ছে। তো এআই এর একটা সবচেয়ে বড় একটা হলো কি, যদি কোনো জায়গায় লাইক দুর্যোগ প্রবণ একটা কোনো কিছু হয়, লাইক দুর্যোগ হয় বা ওখানে লাইক এমন একটি পরিস্থিতি হয়েছে যে ওখানে যেতে পারবে না কোনো রিপোর্টার, তখন দেখা যাবে যে এআই হলো সেটাকে অবজার্ভ করে সেটাকে ভালোভাবে বলতে পারবে। এখন যেহেতু আমরা ভবিষ্যতে কথা বলতেছি, এখন এআই এত ডেভেলপ না হলেও দেখা যাচ্ছে যে এখন অনেক এআই ইঞ্জিনিয়াররা হলো অনেক কাজ করে যাচ্ছে, দেখা যাবে তখন এআই অনেক ডেভেলপ হয়ে যাবে। আর দেখা যাবে যে সাংবাদিকতা ইয়েতে এআই দেখা যাবে বেশি। এখনই দেখা যাচ্ছে যে এআই এর অনেক অপব্যবহার করা হচ্ছে, কিন্তু অপব্যবহারের পাশে ব্যবহারও করা যাবে, যেমন এরকম কোনো দুর্যোগ প্রবণ সমস্যা হলে বা সেটা আমরা পেয়েছি। এর অতিরিক্ত এটা একটা ভালো পয়েন্ট অনেকের, এই যে এটা খুবই ভালো পয়েন্ট, কারণ সব জায়গায় মানুষ পারবে না, সম্ভব না। অনেক জায়গায় শুধু পারবে না, পারবে কিন্তু এটা পোষাবে না। আমি কোথায় দূরের আইল্যান্ডে হয়েছে একটা সাংবাদিক পাঠাতে হলে তাকে অনেক টাকা দিতে হবে আমাকে, তো আমি সেটা করব না, আমি ওখানে এআইকে দিয়ে এটা সেরে ফেলবো। তো কাজেই যেখানে মানুষ যাবে না সেটা একটা, কিন্তু আরও অনেক কথা আছে, অনেক পদ্ধতি আছে যেটা সামনে আসবে, সেটা আমি জানতে চাই। এআই যদি আমরা আমাদের বিভিন্ন সাইটে ইন্টিগ্রেট করি, বর্তমানে যেমন গ্রাউন্ড নিউজ করছে, গ্রাউন্ড নিউজ নামে একটা সাইট করছে যে বিভিন্ন ধরনের নিউজ আউটলেট সে কালেক্ট করে আর কি একজন রিডারকে সব ধরনের পার্সপেক্টিভ থেকে নিউজগুলো দেখাচ্ছে। অর্থাৎ কোনো একটি নিউজ আর্টিকেল একটি পেপার পাবলিশ করলো, অপর একটি পেপার হয়তো অন্য দৃষ্টিকোণ থেকে এটা পাবলিশ করলো, তো এআই সে নিরপেক্ষভাবে আর কি একজন রিডারকে জানাতে পারবে যে এটা দুইটা ভিউ পয়েন্টই জানাতে পারবে। তাহলে একজন হিউম্যান রিডার তাহলে একটা নিরপেক্ষ আর কি নিউজটা পাবে, যে কোন দিকের ভিউ পয়েন্টটা সঠিক এবং কোন দিকেরটা সঠিক নয়। এবং যদি কোনো নিউজ পেপার কিংবা নিউজ চ্যানেলে বায়াস থাকে দেখা যায়, সেই বায়াসটা দূর করার জন্য এআই এর এই নিরপেক্ষতা কাজ করতে পারে ভবিষ্যতে। আমি আবার একটু দেবো যে আরও অনেক কিছু আছে, প্রস্তুত না হলে এটা করা যাবে না। আমাদের ভিজুয়ালের একটা ব্যাপার আছে যে চারপাশের পরিবেশটা কেমন সেটা নিউজ চ্যানেলে দেখা। এখন একটা নর্মাল সাংবাদিক আমাকে যেই ভিজুয়াল দিতে পারবে, তার থেকে বেশি আমি যদি একটা ড্রোন ক্যামেরার মধ্যে এআই সেট করি এবং সেটাকে ওই এলাকার মধ্যে চারপাশে ঘোরাতে থাকি, তাহলে তার থেকে অনেক ওয়াইডার এরিয়া ভিউ পাবো আমি একটা। এবং আরেকটা বিষয় হচ্ছে নিরাপত্তা। অনেক জায়গায় হয়তো সাংবাদিকদের, যেমন একটা জায়গায় যুদ্ধ চলছে, সেখানে হয়তো আমি সাংবাদিকদের মানে হয়তো পাঠানোটা ব্যয়বহুল হবে বা নিরাপদও হবে না, তো সেখানে এটা তো হয়ে গেল। নানান কারণে আমরা এই মানুষ পাঠাবো না, প্রথম দুজনকে নম্বর দেব 5-5 করে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। প্রথম কথা হলো যে বর্তমানে অলরেডি হচ্ছে এটা, সেটা হলো সোশ্যাল মিডিয়া লাইক এক্স হ্যান্ডেল, যেটাকে আমরা টুইটার বলতাম আগে। সবাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সারা টুইটিং করছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, বড় বড় লোকরা টুইটিং করছে, এগুলো পড়ে ফেলতেছে। রয়টার্সের এআই এগুলো পড়ে ফেলে ওখান থেকে নিউজ ক্রিয়েট করে ফেলছে। সে নিজে কোনো নিউজ খোঁজ করার চেষ্টাই করে না, সে এই মানুষ যা চালাচালি করছে সেটা সে শুধু এভ্যালুয়েট করে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা, এই জাজমেন্টটা সে করে। এই জাজমেন্ট করে সে ওদের টুইট থেকে যে ছোট ছোট যে মেসেজগুলো যাচ্ছে বা ইমেলগুলো মেসেজগুলো যে যাচ্ছে, সেখান থেকে নিউজ ক্রিয়েট করে ফেলে। এটা একটা হচ্ছে ড্রাফটিং নিউজ, সেটা অভয় কিছুটা বলেছে, একটা সারসংক্ষেপ তৈরি করা, সঠিক জিনিসটাকে আনা। যে ড্রাফটিংটা সামনে এআই অনেক মনীষিয়ানা দিয়ে করবে, মানুষ ওখানে কিছু লিখতে হবে না, মানুষ সাংবাদিক যে লেখা এটা উঠে যাবে। ড্রাফটিং এখনও করছে, কিন্তু ড্রাফটিংটা করবে। তবে সবচেয়ে বড় কথা যেটা আসল তার বাহাদুরিটা আসবে ফ্যাক্ট চেকিং। এআই নিজেই ফ্যাক্ট চেকিং করে দেবে। ফ্যাক্ট চেকিং ছাড়া এখন যে বিভ্রান্ত হচ্ছি আমরা, এআই এটা হতে দেবে না। প্রত্যেক এআই জার্নালিস্ট আগে ফ্যাক্ট চেকিং করবে, ফ্যাক্ট চেকিং করে তারপরে এটা দেবে। সেই সক্ষমতা এআই এর হবে। আজকে তো একই নিউজ পেপার তুমিও পড়ছো আমিও পড়ছি, আগে এরপরে একদিন হবে যে আমারটা আমার জন্য সে কাস্টম মেড করে দিয়েছে, আমি খেলার খবর বেশি দেখতে চাই।
তাতে ওই একই পত্রিকা কিন্তু খেলার খবর সাজিয়ে দিয়েছে আমার জন্য, ওই রকম যেরকম ইউটিউবে আমারটা এনে দেয় সেরকম তারা অ্যালগরিদম যার যার প্রত্যেক কাস্টমারের জন্য আলাদা পার্সোনালাইজ করে দেবে। আরেকটা যেটা হবে, এটা একটু পরের দিকে হবে, সেটা হলো ইমার্সিভ নিউজের মধ্যে আমাকে ঢুকাই দেবে, যে সেটা টেলিভিশনে হোক বা অন্য মাধ্যমে হোক, যে আমাকে ঢুকাই দেবে, আমি যেন একটা প্রত্যক্ষদর্শী হিসাবে নিউজটা দেখতে পাবো। তা আমরা নম্বরটা ইতিমধ্যেই ভাগ করে দিয়েছি, আমরা পরের জায়গায় চলে যাই। আজকের দিনের কম্পিউটারের লাস্ট কথা হলো স্মার্টফোন। কম্পিউটার বড় বড় অনেক আছে, ডেস্কে আছে, ল্যাপটপ আছে, এই আছে সেই আছে, সুপার কম্পিউটারে আছে, কিন্তু মানুষের কাজে আসে যেটা, সেটা হলো স্মার্টফোন। ওর ভিতরেই কম্পিউটার আছে, খুব শক্তিশালী কম্পিউটার, সেটা দিয়ে আমার যা যা করার আমি করে ফেলি। এই স্মার্টফোনে নেক্সট ফেজটা স্মার্টফোন আমাদের জন্য কনভিনিয়েন্ট কেন? এটা সাইজে ছোট এবং এটার ওজনও কম, এবং এটা আমরা সব জায়গায় নিতে পারছি এবং আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছি, এবং এটা অনেক ফাস্ট তুলনামূলক। লাইক আপনি স্মার্টফোনে একটা বাটন ক্লিক করলে এটা স্ক্রিন ওপেন হয়ে যাচ্ছে, যখন কম্পিউটারে আপনার সুইচ ক্লিক করলে অনেক সময় লাগছে লোড হতে, বুট আপ হতে, কিন্তু স্মার্টফোন অনেক ফাস্ট। এখন এটা নেক্সট স্টেপ হবে হচ্ছে আপনার এক্সট্রা কিছু ক্যারি করা লাগবে না, আপনার ব্রেইন চিপের মাধ্যমেই আপনি ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন, সেখান থেকে সেটা অনেক লাভ দিয়ে চলে গেলে তুমি আগামী 2-3 বছরে কি হবে? আগামী 2-3 বছরে আপনার স্মার্টফোনের ক্যাপাবিলিটি আরও অনেক বৃদ্ধি পাবে। আপনার এখন ন্যানো চিপ হচ্ছে, ন্যানো চিপ থেকে পরে কোয়ান্টাম চিপ যাবে, কোয়ান্টাম চিপ থেকে আস্তে আস্তে আপনার স্মার্টফোনেই বিলুপ্ত। বুঝলাম, সেটা স্মার্টফোনেই থাকবে। জি, স্মার্টফোন। কিন্তু আমি আরেক ভার্সনে যেতে চাই। স্মার্টফোনের আরেক ভার্সন হতে পারে আপনার ট্রান্সপারেন্ট স্মার্টফোন, যে আপনার একটা পিস অফ গ্লাস, ওখানে আপনি আপনার সব নিউজ দেখতে পাচ্ছেন। পিস অফ গ্লাস। জি, ট্রান্সপারেন্ট, মানে একেবারে ট্রান্সপারেন্ট একটা গ্লাসের মধ্যে আপনি আপনার সব নিউজ, টেক্সট, সব কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। ওটা তো একটা স্মার্টফোনের মতোই হয়ে গেল, কিন্তু আমি আবার এটা দেব অভয়। বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এআই স্মার্ট গ্লাস এবং হচ্ছে ভিআর স্মার্ট গ্লাস। এটা ডিটেইলসটা বলো। ভিআর কিংবা এআর হেডসেট। তো বর্তমানে দুই দিক থেকে প্রসারণ করা হচ্ছে। প্রথমে আমাদের ভিআর কিংবা এআর হেডসেট আছে যেটা খুবই পাওয়ারফুল, এবং আমাদের বর্তমানে মেটা যেটা আবিষ্কার করেছে, মেটার এআই স্মার্ট গ্লাস। তো সেটা হচ্ছে বর্তমানে এআই স্মার্ট গ্লাসটা অতটা কেপেবল না, শুধু একটি মাত্র আমাদের চোখের এক কোণে, সে একটি ক্যামেরার মাধ্যমে আমাদের চোখে এক কোণে আর কি ভার্চুয়াল ডিসপ্লে ওটা ভিউ করাতে পারে আমাদেরকে। সেখানে আমরা হয়তো বা ওয়েদারের নিউজ পাই কিংবা বিভিন্ন নোটিফিকেশন পাই। বর্তমানে এর বেশি কিছু করতে পারছে না, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এই এআই স্মার্ট গ্লাস দিয়েই আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে সম্পূর্ণ আমাদের স্মার্টফোনকে আর কি, আমাদের স্মার্টফোন লাগবেই না। আমি কাউকে কোনো মেসেজ সেন্ড করতে চাইলে আমি সেটা ভয়েস, আমি জাস্ট বলবো আমার এআইকে আর কি, যেটা আমার চশমায় থাকবে সেটা সেই নির্দিষ্ট মানুষকে আর কি মেসেজ সেন্ড করে দিবে। টাইপিংয়ের যে বিষয়টা আছে, আমরা ফোনে কনভিনিয়েন্টলি টাইপ করতে পারি, হাতের মধ্যে যে ব্রেন সিগন্যালটা যায় সেটাকে একটা রিস্টব্যান্ডের মাধ্যমে আর কি কালেক্ট করে সেটা আমরা কিউবারের মতো টাইপ করতে পারবো, যে আমি ডাব্লিউ চাই, যদি আমি হাত দিয়ে ডাব্লিউ লিখি তাহলে ওটা অথবা। ঠিক আছে, আমি অভয়কে এখানে থামাবো, আমার মনে হয় সব কথাই বলে দিয়েছে। আমরা মহেশকে কিছু নম্বর দেব, 2 নম্বর দেব, কিন্তু অভয়কে 8 নম্বর দেব। যে নেক্সট স্মার্টফোনের নেক্সট ইনকারনেশন হলো স্মার্ট গ্লাস, চশমা। তো আমরা এটাও শেষ করলাম, আমাদের শেষ পর্বে চলে যাচ্ছি। লিমেরিক ছড়া, মজার ছড়া, 5 লাইনের কবিতা বিজ্ঞান নিয়ে। আমরা প্রথম লিমেরিকটা শুনতে হবে, তারপর রেসপন্ড করতে হবে। রবট বলে তোমার জন্য ভেবে মরে যাই, হায় তোমার যদি কোনো অযত্ন পাই, শুধাই কেমন সেই বোধ, রবট খুঁজে দেখে তার কোড, বলে ওখানে তো বোধ বলে কিছু নাই। প্রজ্ঞা। এটা হচ্ছে মেইনলি বর্তমানে যে এআই দিয়ে যে রোবট তৈরি করা হচ্ছে এটা নিয়ে বলা হচ্ছে। রোবটের মধ্যে আমরা যে প্রোগ্রাম দিব, যে কোডিং দিব, রোবট আমাদের সেই অনুযায়ী কাজ করবে। এবার একটা রোবটের মধ্যে যদি প্রোগ্রামিং দেওয়া হয় যে সে আমার জন্য কাজ করবে, তাহলে সে রোবট প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকবে যে আমার কিসে অযত্ন হয়, কিসে না হয়। আর ওই লাস্টের কথাটা ছিল হচ্ছে যে বোধ, মানে ইমোশনস। আমরা জানি যে এআই এর মধ্যে কোনো ইমোশন নাই, আমরা যে কোড দিব, যে প্রোগ্রাম দিব, সে অ্যাকচুয়ালি ওই হিসেবেই কাজ করবে। সো তাদেরকে যদি ইমোশনের কোনো কথা বলা হয় তাহলে সে সেই বিষয়ে কোনো উত্তর দিতে পারবে না। আমার মনে হয় এরপর আর কিছু বলার আছে। প্রজ্ঞাকে 10 নম্বর দিয়ে আমরা এই লিমেরিকটা শেষ করলাম। পরের লিমেরিকে আমরা চলে যাই। পরের লিমেরিকে আমাদের মন দিয়ে শুনতে হবে। একটি ফোটন পেয়ে গিয়ে সঠিক নাচের লয়, আরেকটিকে দলে নেয় করে নিয়ে জয়, 2 আয়নার গিয়ে বারবার
দল বাড়ে সমলয়ে নাচবার, শেষে চিকন লেজার হয়ে ছুটে অকুত ভয়। প্রজ্ঞা, তেজস্ক্রিয় মৌলের কথা বলা হয়েছে যে এটা তেজস্ক্রিয় মৌল নয়। আমি আবার একটু বলি, একটি ফোটন পেয়ে গিয়ে সঠিক নাচের লয়, আরেকটিকে দলে নে করে নিয়ে জয়। অভয়। তো স্যার এখানে মূলত লেজারের কথা বলা হচ্ছে। আমরা জানি লেজার টেকনোলজিতে একটি আলোকরশ্মি একটা সোজা পথে চলে, কিন্তু সেটার যখন আমরা লেজার বিম ফায়ার করি তখন সেখানে মূলত অনেক আলোককণা দুইটা আয়নার মাঝে আর কি দলাদলি খেয়ে পরে একটি সরু চিকন একটি ফুটো থাকে, সেই ফুটো দিয়ে বের হয়ে যায় এবং অসংখ্য এই আলোককণা যখন আয়নার মধ্য দিয়ে আন্দোলিত হতে থাকে তখন সেটি মূলত বের হওয়ার সময় প্যারালালি বের হয়, অর্থাৎ সেটা স্ক্যাটার করে না কারণে সেটা প্যারালালি বের হওয়ার কারণে একটি সরু লাইনের মাধ্যমে সেটি আর কি লেজার আকারে বের হয়। অভয় শেষের দিকটা বলেছে যে আয়নায় গিয়ে বারবার, দুই আয়নায় গিয়ে বারবার, দল বাড়ে সমলয়ে নাচবার, চিকন লেজার হয়ে ছুটে অকুত ভয়। কিন্তু প্রথম দিকের কথাটা, একটি ফোটন পেয়ে গিয়ে সঠিক নাচের লয়, আরেকটিকে দলে নে করে নিয়ে জয়, সেই জিনিসটা কেউ যদি বলতে পারে, ওখান থেকে কিন্তু লেজারের শুরু। সিনান চেষ্টা করুন। একটা ফোটন যখন হচ্ছে মানে কারেক্ট হচ্ছে মানে সঠিক নাচের লয় যেটা বলা হচ্ছে কারেক্ট ইন্টেন্সিটি পায়, তখন তার সাথে অন্যান্য ফোটনও হচ্ছে সেই মানে তার সেই ইন্টেন্সিটিতে মুভ করা শুরু করে, এটা বোঝানো হচ্ছে? না, ওটাই আসলে লেজারের মূল কথা, যে সে স্টিমুলেট করে আর অন্যকে। হ্যাঁ, যে আমি যখন ফ্ল্যাশ করলাম, সে একটা আলো সে অ্যাটমের উপরে গেল, উপরের ধাপে গেল, আবার নিচে নেমে এলো, তখন একটা আলো, একটা ফোটনের জন্ম হলো। কিন্তু সেটা করতে গিয়ে সে আরও অন্যদেরকে ঠিক এই লয়ে, এই ফেজে আরও অন্য ফোটনকে তার দলে টানবে। এটাই বলা হলো যে দলে টানে করে নিয়ে জয়। হ্যাঁ, তাহলে একই ফেজে আরও ফোটন পাওয়া গেল। এখন সে আসা যাওয়া করতে করতে আরও অনেককে এই কাজ করাইয়া সে শক্তিশালী হবে। শক্তিশালী হয়েছে বলেই সে কিন্তু আয়না ভেদ করে বেরিয়ে যেতে পারছে। লেজারের বেশ শক্তি, চাঁদে পর্যন্ত আমরা লেজার আলো নিয়ে যেতে পারি, তার এত শক্তি ইত্যাদি আছে। এবং অভয় যেটা বলেছে যে তাকে কোহেরেন্টলি যে চিকন করে যে এক জায়গায় স্ক্যাটার করতে না দিয়ে করা, তো এটার জন্যে অভয়কে নম্বর দেবো। কিন্তু অভয় যেহেতু একটা সাইড বলেছে, তাকে 5 নম্বর দেবো এটার জন্যে, যে প্রথম যে স্টিমুলেটেড এমিশন সেটা নেই। তো আমরা দুটো লেভেলকে শেষ করে ফেললাম। আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেল, এই পর্বও শেষ হয়ে গেল, অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। আমরা স্কোরবোর্ডটা দেখি, কারা কত নম্বর পেয়েছে, কে যারা ভালো করলো, অপেক্ষাকৃত ভালো করলো, তাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানাবো আগামী অনুষ্ঠানে। সে সঙ্গে নতুন প্রতিযোগীদেরও আমরা আমন্ত্রণ করব কয়েকজন। অনুষ্ঠানটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।